দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মিনালি নিয়ে নেন, আমি রয়েছি রাজীব আপনাদের সঙ্গে। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। রাজ্যে যে আইন শৃঙ্খলা কি পর্যায়ে রয়েছে সেটা আপনাদেরও জানা প্রয়োজন রয়েছে। পাশাপাশি আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি কিন্তু বারবার বলছেন যে পুলিশের মতো করে কাজ করছে, সেখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। কিন্তু উনি কি জানেন যে ওনার যে অধীনস্থ স্বরাষ্ট্র দপ্তর, সেই স্বরাষ্ট্র দপ্তরের কিছু কিছু আধিকারিক ওনারা কিভাবে কাজ করছেন, ওনারা কিভাবে অপরাধীকে প্রশ্রয় দিচ্ছেন, ওনাদেরকে আড়াল করার চেষ্টা করছেন, সেটা কিন্তু অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি। এবং আমরা যখন পুলিশ আধিকারিকদেরকে প্রশ্ন করি, ওনারা কিন্তু অনেকগুলো বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, যার কারণে রাজ্যের যে আপামর সাধারণ জনগণ ওনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন রাজ্যে আইনের শাসন বলবৎ থাকুক, কিন্তু কিছু কিছু কতিপয় পুলিশ আধিকারিক ওনারা যেভাবে শাসন করছেন বা যেভাবে ওনারা ওনাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তাতে কিন্তু সন্দেহের একটা বাতাবরণ এই মুহূর্তে তৈরি হচ্ছে। দর্শক বন্ধুরা, আমি কেন বলছি আপনাদেরকে এই কথাটুকু, সেটা আমি সবিস্তারে আপনাদের সঙ্গে আলোচনা করব। যেহেতু আজকে আমার কাছে এই তথ্য এসেছে এবং আমি জানতে পেরেছি যে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় ক্রাইম কিন্তু হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে। সেটা কিন্তু আপনারা প্রত্যেক দিন আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা কিন্তু অবগত রয়েছেন। এর মধ্যে একটা ঘটনা যেটা আমাকে আমাকে আকৃষ্ট করেছে, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। এবং রাজ্যের যিনি স্বরাষ্ট্র দপ্তরের গার্জিয়ান রয়েছেন, ওনার কাছে সেটাকে নিয়ে যাওয়া আমাদের সংবাদ মাধ্যমের, আমি একজন সাধারণ কর্মী হিসাবে সেটা আমার দায়িত্ব বলে আমি মনে করি। তাই আজকে এই আলোচনাটুকু আপনাদের সামনে আমি রাখতে চলেছি। দর্শক বন্ধুরা, আলোচনাটা কি রয়েছে, গত কিছুদিন আগে খয়েরপুর চন্দ্রপুর এলাকায় সেখানে একটি বাড়িতে একটি চুরির ঘটনা সংঘটিত হয়। সেখানে সেই বাড়ি থেকে কিছু স্বর্ণালংকার চোরেরা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ওই ভদ্রলোক পূর্ব থানায় এসে একটা লিখিত অভিযোগ উনি দায়ের করেছেন। পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারে যে চন্দ্রপুর যেই বাড়িতে এই চুরির ঘটনা সংঘটিত হয়েছিল, সেই বাড়িতে দুদিন আগে দুজন রং মিস্ত্রি বাড়িতে রং করার জন্য সেখানে কর্মরত ছিলেন। পুলিশ যখন ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারে যে দুজন রং মিস্ত্রি ওনার বাড়িতে রং করতে গিয়েছিলেন, তখন পুলিশ আন্দাজ করতে পেরেছে যে হয়তোবা এই রং মিস্ত্রিরাই এই চন্দ্রপুর যার বাড়িতে চুরি হয়েছে সেগুলো ওনারাই চুরি করেছেন। পাশাপাশি যখন পুলিশ এফআইআর গ্রহণ করে, তখন স্বাভাবিক কারণে পুলিশ এই যেই দুই ব্যক্তি যে রং করতে সেই বাড়িতে গেছেন তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। খোঁজ খবর নেওয়ার পর ওনারা জানতে পারে যে ওই দুই ব্যক্তি, একজনের নাম হচ্ছে প্রতাপ দাস, আরেকজনের নাম হচ্ছে প্রলয় দাস। ওনাদের বাড়ি হচ্ছে চারিপাড়া সংলগ্ন যে শচীন্দ্রলাল এলাকা রয়েছে, সেই এলাকায় ওনারা বসবাস করেন, বা ওই এলাকার লোক ওই দুই রং মিস্ত্রি। স্বাভাবিক কারণে আমতলী থানা ওই বাড়িতে যায় এবং দুজনকে পাকড়াও করে, এবং জিজ্ঞাসাবাদের ফলে ওনারা স্বীকার করে যে এই স্বর্ণালংকার চুরি ওই দুই ব্যক্তিই করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের পর আরও জানতে পারে যে এইসব স্বর্ণালংকার ওই এলাকারই একজন ব্যক্তির কাছে ওনারা বিক্রি করে। পুলিশ পরবর্তী সময়ে ওই দোকানে যায়, যে স্বর্ণালংকার বিক্রি করে জুয়েলারির দোকান, ওনার দোকানে যান এবং ওনার দোকানে গিয়ে সব মালামাল, যে সকল স্বর্ণালংকার এই চন্দ্রপুর যার বাড়ি থেকে চুরি হয়েছিল তার কিছুটা অংশ সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। মজার বিষয় হচ্ছে, পুলিশ আজকে যখন আপনারা আমার এই অনুষ্ঠান দেখবেন, হয়তো সেটা আগামী গতকাল গত হয়ে গেছে,
সেখানে পুলিশ একটা সাংবাদিক সম্মেলন করেন। সেখানে ওনারা যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে ওনারা দুজনকে আটক করতে পেরেছেন এবং যারা বা যে ব্যক্তি এই স্বর্ণালঙ্কার রেখেছে ওনাকে উনি বা পুলিশ আটকে রেখেছে। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে, যখন সাংবাদিকরা জানতে চেয়েছেন এই পুলিশ আধিকারিকের কাছে, উনি হচ্ছেন পূর্ব থানার যিনি ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রয়েছেন, উনি যখন সাংবাদিক সম্মেলন করছিলেন উনি বারবার বলছিলেন ওই দুই যে রং মিস্ত্রি যারা চুরি করেছে তাদের নাম উনি বারবার বলছেন। একজনের নাম হচ্ছে, যেটা আমি বললাম, একজনের নাম হচ্ছে প্রতাপ দাস, আরেকজনের নাম হচ্ছে প্রলয় দাস, তাদের কথা বলছেন। কিন্তু প্রলয় দাস এবং প্রতাপ দাস ওনারা কার কাছে এই সামগ্রীগুলো বিক্রি করেছে ওনার নাম কিন্তু এই পূর্ব থানার যিনি আধিকারিক রয়েছেন একবারের জন্য প্রথম দিকে মুখে উচ্চারণ করেননি। কেন করেননি সেটা উনি ভালোভাবেই জানেন। আমি সাংবাদিক, আমাদের যে তথ্য রয়েছে সেগুলো আমি, যারা আপনারা সাধারণ জনগণ রয়েছে, আপনাদের সঙ্গে আমি ভাগাভাগি করছি। পরবর্তী সময়ে যখন আমাদের সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে এই স্বর্ণালঙ্কারগুলো আপনারা কোথায় পেয়েছেন, তখন ওই পুলিশ আধিকারিক যিনি পূর্ব থানার ভারপ্রাপ্ত আধিকারিক উনি বলেছেন আমরা ওই এলাকারই একজন দোকানদারের কাছ থেকে আমরা পেয়েছি। তো পাশাপাশি উনি এও বলেছেন যে এই মামলায় আমরা দুজন অপরাধীকে গ্রেপ্তার করেছি। কিন্তু উনি বারবার এড়িয়ে যাচ্ছেন যে চুরি হওয়া মালগুলো যে কিনেছে তার নাম উনি একবারের জন্য বলতে চাইছিলেন না। সাংবাদিকরা প্রশ্ন করার পরে যখন পুলিশ আধিকারিক বুঝতে পারছেন যে সাংবাদিকদের কাছে খবর রয়েছে, উনি বাধ্য হয়ে বলেছেন যে চুরির যে মালামালগুলো যার কাছে বিক্রি হয়েছে বা যার কাছ থেকে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে ওই এলাকারই একজন প্রতাপশালী ব্যক্তি, ওনার নাম হচ্ছে বিমল রুদ্র পাল। এবং ওনার পরিচয় কি রয়েছে সেটাও আমি ধীরে ধীরে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা, আশা করি আমার এই আলোচনা আপনারা শুনবেন। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে ব্যক্তি চুরি করে এবং যে স্বীকার করে জ্ঞানত, সেটাকে আইনের ভাষায় আমরা বলি কগনিজেবল অফেন্স, এবং সেটা সজ্ঞানে করা হয়েছে। এবং তার যে আমাদের যে বিএনএস রয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে প্রবিধান রয়েছে, যে ধারা রয়েছে সেটা হচ্ছে 379। সেই 379 ধারা এই দুই চোরের উপর লাগবে। সেটা যারা আইনের যারা যারা পড়াশোনা করছেন বা যারা আইনজ্ঞ যারা রয়েছেন আপনারা সেটা ভালো করেই জানেন। 379 ধারা লাগবে। এই যে দুই চোর পুলিশ ধরতে সক্ষম হয়েছে আমতলী থানার সহযোগিতায়, ওনাদের বিরুদ্ধে 379 ধারা ভারতীয় ন্যায় সংহিতার ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে কার্যকরী হবে। পাশাপাশি পুলিশ এখানে বারবার কেন বলছে যে দুজনকে আমরা গ্রেপ্তার করেছি, কিন্তু যার কাছে এই সামগ্রীগুলো পাওয়া গেছে, যে জুয়েলারির দোকানের মালিক, তার কথা একবারও বলছেন না। উনি বলছেন যে উনার কাছে পাওয়া গেছে কিন্তু উনি চোর নন, সেরকমভাবে উনি বলার চেষ্টা করছেন। কিন্তু আমাদের যে আইন রয়েছে সেই আইনের মধ্যে এত প্রবিধান রয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য কারোর কাছ থেকে চুরি যাওয়া মাল বা চুরি যাওয়া সামগ্রী ক্রয় করেন তাহলে উনিও কিন্তু সমদোষে দোষী। যে চুরি করছে তার বিরুদ্ধে যেমন ভারতীয় ন্যায় সংহিতা 379 ধারা লাগু হবে, সেইভাবে যে এই সকল সামগ্রীগুলো জ্ঞানত যদি ক্রয় করে থাকে তাহলে তার বিরুদ্ধে 411 ধারা লাগু হবে। সেটা কিন্তু হয়তোবা সেই পুলিশ আধিকারিক সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সেটা হয়তোবা ভুলে গেছেন। কেন ভুলে গেছেন সেটা আমি আপনাদেরকে ধীরে ধীরে বলবো। তারপর দর্শক বন্ধুরা, আরও একটি মজার বিষয় হচ্ছে, আইনের প্রবিধানে রয়েছে, ভারতীয় ন্যায় সংহিতাতে রয়েছে, যদি কোনো ব্যক্তি, আমি যেটা বললাম যে সজ্ঞানে যদি সেটা কিনে সে অপরাধ, যদি সে না বুঝে কিনে
এবং যখন সে দেখতে পায় ওই জুয়েলারির দোকানের মালিক যে তার কাছে কোনো অথেন্টিক কোনো ডকুমেন্ট নেই এবং সে অর্ধেক দাম দিয়ে এই স্বর্ণালঙ্কারগুলো উনি কিনছেন, তাহলে উনি কেন তৎক্ষণাৎ পুলিশকে অবগত করেননি? যদি পুলিশকে অবগত করতেন তাহলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি যে আইন রয়েছে সেই আইন মোতাবেক ওনার বিরুদ্ধে 41 একটা ধারা লাগু হতো এবং পুলিশ এই মামলা থেকে ওনাকে সহজভাবে বের করে দিতে পারতেন। কিন্তু উনি কিন্তু পুলিশকে জানাননি, যার কারণে সেটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে উনি জ্ঞাতার্থে উনি জানা সত্ত্বেও এই চুরির মালগুলো উনি কিনেছেন। তাহলে ওনার বিরুদ্ধেও কগনিজেবল অফেন্স হবে এবং ভারতীয় ন্যায় সংহিতা সেকশন মোতাবেক ওনার বিরুদ্ধেও 411 লাগানোর কথা, কিন্তু পুলিশ আধিকারিক সেটাকে ওভারলুক করে গেছেন। আপনারা একবার শুনুন, আমাদের সাংবাদিকরা যখন এই পুলিশ আধিকারিককে প্রশ্ন করছিলেন উনি কিভাবে এই জুয়েলারির দোকানের মালিক যিনি এই এই স্বর্ণালঙ্কারগুলো চোরেদের কাছ থেকে কিনেছেন ওনার নাম কিভাবে উনি অ্যাভয়েড করে যাচ্ছেন। এবার আপনারা শুনুন দর্শক বন্ধুরা। আরেকটা 9 নম্বরতে কিছুদিন আগে গত 16 তারিখ চুরি হয়েছিল। এই ঘটনাটা একটা অদ্ভুত। ওনার বাড়িতে, মালিকের বাড়িতে ছিল রং মিস্ত্রি কাজ করেছিল। রং মিস্ত্রি 9, 10, 11 রং মিস্ত্রি কাজ করেছিল এবং সারা তো প্রাইভেট জব করে, বাড়িতে বয়স্ক মা ছিল। তো ওনার বাড়িতে বিয়ে ছিল আশীর্বাদ, হ্যাঁ। তো 16 তারিখ আশীর্বাদের দিন, তো 15 তারিখ সন্ধ্যার সময় তার আলমারি খুলে দেখছে তাদের ঘরে স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। তারপরে ওরা বললো যে আমাদের বাড়িতে তো কোনো ইয়ে নেই। তো কমপ্লেন আসার পর দেখা যাচ্ছে যে তাদের মধ্যে রং মিস্ত্রি ছিল। ডাউট হয়েছিল যে রং মিস্ত্রি কোথায়। রং মিস্ত্রি বাড়িতে আমরা খবর পেয়েছি চারিপাড়া এলাকাতে রং মিস্ত্রি, 2জন রং মিস্ত্রি ছিল। তাদেরকে আমরা পুলিশ যখন স্ট্রংলি ব্রড ইন্টারভেশন করেছি, তাতে বেরিয়েছে যে হ্যাঁ তারাই চুরি করেছে। তারা চুরি করা জিনিসগুলি আমরা উদ্ধার করেছি। এখানে কিছু স্বর্ণালঙ্কার ছিল, আপনারা দেখতে পেয়েছেন, বাইরে আছে। হ্যাঁ, গোল্ডেন অর্নামেন্ট ছিল, চুরি ছিল, ছিল, চেন ছিল গোল্ডেন। তো ওগুলো রিকভার করেছে। আসামি অ্যারেস্ট করা হয়েছে। আসামিকে 3 জন রিমান্ডে রেখেছে। আজকে ওদেরকে কোর্টে পুরস্কার করতে হয়েছিল। এই হলো আসামি। ওখানে 2জন ছিল। একজন ছিল সঞ্জয়, যে রংমিস্ত্রি যারা করছিল, সঞ্জয় শর্মা, একজন প্রতাপ দাস। তাদের বাড়ি চারিপাড়া এলাকাতে, চারিপাড়া লোকনাথপাড়া এলাকাতে 2জন। তো চুরির হার অনেকটা কমেছে। প্রথম দিকে কিছু কমছে, কিন্তু এখন যেগুলো চুরি হচ্ছে আমরা প্রপারলি সিসিটিভির ফুটেজের সাথে চুরি শনাক্ত করতে পারছি এবং কাজ করছি। আচ্ছা, যে চুরির মালগুলো উদ্ধার করা হয়েছে এগুলো কি কারোর বাড়ি থেকে উদ্ধার হয়েছে না কারোর দোকান থেকে উদ্ধার করা হয়েছে? যে চুরির মালগুলো উদ্ধার করা হয়েছে, স্বর্ণ অলঙ্কারগুলি যে এর থেকে একটা জুয়েলারিতে বিক্রি করেছিল, জুয়েলারির দোকানদারকে আমরা অ্যারেস্ট করেছি। ওকেও আমরা সাথে ইয়ে করেছি। হ্যাঁ, ওনার নামটা হচ্ছে বিমল বন্দ্যোপাল। ওনাকে অ্যারেস্ট করেছি। কোন জায়গাতে দোকান ছিল? চারিপাড়া এলাকা, বেলাবস। এখানে এই চোরটাতে একজনই ছিল, আর ওইখানে রং মিস্ত্রি 2জন ছিল। চোর 3জন। স্বর্ণালঙ্কারগুলির দাম কত হতে পারে? এগুলি ভ্যালু তো অ্যাকচুয়ালি টোটালি ডিটেল করে নেই। হ্যাঁ, আমরা ভ্যালু ইয়ে করে জুয়েলারি থেকে কালেকশন করেছি। দোকানের মালিক বিমলপুত্র পালকে কি চোর হিসেবে ধরা হয়েছে? চুরির মাল রিসিভের হিসেবে ধরা হয়েছে। শুধু চুরি হলে সে তো চুরির মাল রিসিভ করেছে, তার জন্য তাকে দেখা গিয়েছে বর্তমানে অনেক কেসে যারা চুরির মাল কিনে তাদেরকেও চোর হিসেবে অ্যারেস্ট করেছে। পশ্চিম আগরতলা থানায় অনেকগুলো কেস। চুরি হিসেবে না, চুরির মাল রিসিভ করা হয়েছে। চোর তো চুরি করে, চুরি মাল যে রিসিভ করে তাদের কোনো সমদোষে দোষী করে। চুরির মাল যে রিসিভ করে তাকেও এই কেসে ঢুকানো হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন পুলিশ আধিকারিকের বক্তব্য। উনি কিভাবে এই জুয়েলারির দোকানের মালিকের নাম একবারের জন্য প্রথম দিকে উচ্চারণ করেননি এবং উনাকে পাশ কাটানোর বা উনাকে আড়াল করার উনি একটা চেষ্টা করেছেন। এবার দর্শক বন্ধুরা, আমি বলছি, আজকে যখন সাংবাদিক সম্মেলন এই পুলিশ আধিকারিক করেছেন, যিনি পূর্ব থানার ভারপ্রাপ্ত আধিকারিক, উনি একবারের জন্য আমতলী থানার কথা এখানে উল্লেখ করেননি। উনি বলেছেন আমরা অপরাধীকে সচিন্দ্রলাল এলাকা থেকে আটক করতে সক্ষম হয়েছি, কিন্তু উনি একবারের জন্য বলেননি যে আমতলী থানার সহযোগিতায় পূর্ব থানা তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে এই স্বর্ণালঙ্কারগুলো যেগুলো চুরি হয়েছে। কেন
পূর্ব থানা আমতলী থানার নাম এখানে আনেননি, সেটা উনি ভালো করে বুঝতে পারবেন। পাশাপাশি যারা রাজ্যের আপামর জনগণ যারা রয়েছেন আপনারা সেটাকে উপলব্ধি করতে পারবেন। সবটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে পূর্ব থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক, একদম সেটা উনি সুনিপুণভাবে করার চেষ্টা করেছেন এবং সেটা সাংবাদিকদের মধ্যে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে উনি কেন সেটা যে ওনার ক্রেডিট উনি একা নিতে চাইছেন। পাশাপাশি দর্শক বন্ধুরা, আরও একটি বিষয় এখানে আমি উল্লেখ করছি। আমতলী থানা তাদেরকে গ্রেপ্তার করেছে এই যে দুই চোর, যে রং মিস্ত্রি, যাদের নাম আমি বললাম যে প্রতাপ দাস এবং প্রলয় দাস, সচিন্দ্রলাল এলাকার। পূর্ব থানা কিন্তু আটক করেনি, আটক করেছে আমতলী থানা। এবং আমতলী থানাতে যখন তারা আটক হন, পাশাপাশি বিমলেন্দু পাল যে ওই স্বর্ণালঙ্কারগুলো কিনেছে, যখন তাদেরকে গ্রেপ্তার করেছে আমতলী থানা কোনোভাবেই পূর্ব থানার কাছে তাদেরকে হ্যান্ড ওভার করতে পারছিলেন না। থানার মধ্যে একটা প্রেশার তৈরি করা হচ্ছিল। এই প্রেশারের কারণে ওনারা বাধ্য হয়ে, যে থানা রয়েছে আমতলী থানার যে মেইন গেট, সেই মেইন গেট দিয়ে পূর্ব থানার কাছে হ্যান্ড ওভার করতে পারেননি। আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন কিভাবে আমতলী থানার পেছনের দরজা দিয়ে এই অপরাধীদেরকে পূর্ব থানার হাতে তুলে দিয়েছে আমতলী থানা। এর পেছনে কি কারণ রয়েছে সেটা আপনারা একবার দেখুন, কিভাবে আমতলী থানা বাধ্য হয়ে এই সকল অপরাধীদেরকে আড়াল করার জন্য, ছেড়ে দেওয়ার জন্য, এটা প্রেশার ক্রিয়েট করার জন্য ওনাদেরকে চাপ দিয়েছে। যে আমতলী থানার উপর, যেটা আমরা সূত্রের মারফত জানতে পেরেছি, ওনারা বাধ্য হয়ে মেইন গেট দিয়ে হ্যান্ড ওভার না করে আমতলী থানা বাধ্য হয়ে পেছনের দরজা দিয়ে তাদেরকে পূর্ব থানার কাছে হ্যান্ড ওভার করেছে। দেখুন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন কিভাবে আমতলী থানা তাদের যে পেছনের দরজা দিয়ে তাদেরকে পূর্ব থানার কাছে হ্যান্ড ওভার করেছেন। এখন এখানে প্রশ্ন হচ্ছে, যে চুরি করেছে সে স্বীকার করেছে, যার জন্যই তো এই স্বর্ণালঙ্কারগুলো আজকে পুলিশ আমতলী থানা উদ্ধার করতে সক্ষম হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে প্রবিধান রয়েছে যে যদি এই ধারা প্রযোজ্য হয় এবং সেটা প্রমাণিত হয়, তাহলে এই চোরের 3 বছরের জেল এবং জরিমানা হতে পারে। এবং এও প্রবিধান রয়েছে যে মাননীয় আদালত যদি চায়, জেলও হতে পারে এবং জরিমানাও হতে পারে। পাশাপাশি যার কাছে স্বর্ণালঙ্কারগুলো পাওয়া গেছে, ওই জুয়েলারির মালিক বিমলেন্দু পাল, ওনার বিরুদ্ধে যদি এই 411 ভারতীয় যে নাগরিক সুরক্ষা সংহিতা রয়েছে, যে 411 যদি এস্টাবলিশড হয় যে উনি জ্ঞাতার্থে জানা সত্ত্বেও এই মালামালগুলো উনি কিনেছেন, কারণ কি ওনার বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ রয়েছে এই চুরির মালামাল কেনার জন্য। সেটা আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো, যে ওনারা বলছেন, ওনার এলাকার লোকরা বলছেন, তোকে বলেছি যে এই ধরনের কাজ থেকে তুই বিরত থাক, তুই আগেও এমন ধরনের কাজ করেছিস। এর মাধ্যমে বোঝা যায় সে আগেও এমন ধরনের কাজ করেছে এই বিমলেন্দু পাল। কিন্তু আমি যেটা বলছিলাম, যদি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে যদি এই ধারা যেটা রয়েছে 411, যদি সেটা প্রমাণ হয়, তার ক্ষেত্রেও সেম ধরনের সাজা কিন্তু প্রবিধান রয়েছে, 3 বছরের জেল, না হয়তো জরিমানা। মাননীয় আদালত যদি মনে করেন জেল দেবেন এবং জরিমানা দেবেন, দুটোই কিন্তু মাননীয় আদালত দিতে পারেন। কিন্তু পুলিশ এখানে কেন রং মিস্ত্রিদেরকে সামনে রেখে, যে যার কাছ থেকে চুরির মালগুলো পাওয়া গেছে তাকে আড়াল করার চেষ্টা করছে, সেটা আপনারা চিন্তা করবেন দর্শক বন্ধুরা। এবার দেখুন, ওই এলাকার যারা সাধারণ জনগণ, যখন আমাদের সূত্র মারফত তো আমরা খবর পাই, সেখান থেকে ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে, ওই এলাকার লোকজনরাই ওনাকে বলছেন যে তুই আগেও এমন ধরনের কাজ করেছিস যার খেসারত আমাদের এলাকার মানুষদেরকে দিতে হয়েছে। তোর এই সকল কাজের জন্য আমাদের সচিন্দ্রলাল এলাকা আজকে আমরা কলঙ্কের ভাগিদার হয়ে দাঁড়িয়েছি।
এবং মানুষ আমাদেরকে ছি করছে তোর কারণে। এবং এই চারিপাড়া শচীন্দ্রলাল যে এলাকা রয়েছে আজকে তোর কারণে বদনাম হয়ে যাচ্ছে। এলাকার মানুষরা কিন্তু ওর দোকানে গিয়ে মানে বিমলেন্দু পালের দোকানে গিয়ে কিন্তু ওনাদের যে অভিমত ওনারা কিন্তু ব্যক্ত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বারবার বলছেন যে রাজ্যের আইনের আইন প্রতিষ্ঠা করবেন, সবাই ন্যায্য বিচার পাবেন। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের মানুষের হয়ে আমরা নিয়ে যাচ্ছি যে কি করে পুলিশ এই ধরনের কাজ করতে পারে। পুলিশ তো সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের হয়ে পুলিশ কাজ করবে। আজকে দেখা যাচ্ছে যারা রং মিস্ত্রি তাদেরকে সামনে এনে যিনি আসল যে মেইন অ্যাকিউজড যিনি ইনভেস্ট করেছেন তাকে আড়াল করার চেষ্টা করছে। কেন আড়াল করার চেষ্টা করছে সেটা আমি আপনাদেরকে বলছি। উনি হচ্ছেন বর্তমান সময়ে 14 নম্বর বাদারঘাট কনস্টিটিউন্সির 33 নম্বর যে বুথের বুথের একজন আধিকারিক রয়েছেন। উনি প্রেসিডেন্ট হয়তোবা সেক্রেটারি পোস্টে রয়েছেন। একজন বিজেপির কার্যকর্তা, একটা বুথের উনি সেক্রেটারি বা প্রেসিডেন্ট, উনি যদি এই কাজ করেন তাহলে বিজেপির যে মর্যাদা সেটা কোন জায়গায় গিয়ে এসে দাঁড়াবে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন, আপনি চেষ্টা করছেন, সেটা আমরা দেখি। আপনি বলছেন, পুলিশ আধিকারিকদেরকেও বলছেন, কিন্তু আপনার দলের ভেতরে যদি এই ধরনের চোরাগুপ্তা যারা লোকরা যারা রয়েছেন, যারা এই বিজেপির নামকে বহন করে নিজেদের ব্যাংক ব্যালেন্স স্ফীত করছে, বিজেপির নামকে কলঙ্কিত করছে, তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন? আপনার স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ আধিকারিক যিনি পূর্ব থানার ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, উনি কি বলছেন যে উনার কাছে সামগ্রীগুলো পাওয়া গেছে, কিন্তু উনি সেরকম উনি চোর নন। কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা বলছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বলছে, আইন বলছে উনি সমদোষে দোষী। কিন্তু উনি কেন আড়াল করার চেষ্টা করছে? মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই বিষয়টুকু অবশ্যই মাইনরিটি দেখবেন বলে রাজ্যের আপামর জনগণ সেটা কিন্তু আপনার কাছে আশা করছে। উনি বাধারঘাট এলাকায়, সেই যে বাধারঘাট এলাকা হচ্ছে প্রভাত প্রতিম যিনি বিধায়ক ছিলেন দিলীপ সরকার, সেই দিলীপ সরকারের এলাকা, দিলীপ সরকারের এলাকার মধ্যে বিজেপির নামধারী কিছু কার্যকর্তা এই এলাকাকে বদনাম করছে। সেটা কি এলাকার মানুষরা যারা আপনারা রয়েছেন আপনারা কি সেটা মেনে নেবেন? আমাদের কাছে এও তথ্য রয়েছে যে এই যে বিমল রুদ্রপাল, ওনার উপরে একটা প্রচ্ছন্ন মদত রয়েছে একজন প্রতাপশালী ব্যক্তির। সেই প্রতাপশালী ব্যক্তিকে এই দিলীপ সরকারের এলাকাকে কে এইভাবে তছনছ করছে, কালিমা লিপ্ত করছে, সেটা অবশ্যই এলাকার জনগণের কর্তব্য তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আজকে চন্দ্রপুরে করেছে, কালকে আপনার এলাকায়, বেলাবর এলাকায়, চারিপাড়া এলাকায়, শচীন্দ্রলাল এলাকায় এই ধরনের ঘটনা ঘটবে না সেটা কি আপনারা 14 নম্বর বাদারঘাট কনস্টিটিউন্সির এলাকার যারা সাধারণ জনগণ যারা রয়েছেন আপনারা কি সেটা বিশ্বাস করেন? এই ধরনের লোকদের যারা এই বিজেপিকে আশ্রয় করে, বিজেপিকে ভিত্তি করে নিজেদের ব্যাংক ব্যালেন্স স্ফীত করছে। এবং আমাদের কাছে এও তথ্য রয়েছে ওই বিমলেন্দু রুদ্রপালের এলাকার কিছু কিছু বখাটে, ওনারাও আবার শাসক দলের কার্যকর্তা, আমতলী থানায় এসে শাসিয়ে গেছেন যাতে বিমলেন্দু পালকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমতলী থানা মাথা নত করেনি। আমতলী থানা তাদেরকে গ্রেপ্তার করে পেছনের দরজা দিয়ে বাধ্য হয়ে তাদেরকে পূর্ব থানার হাতে হ্যান্ড ওভার করেছে। কিন্তু পূর্ব থানা কি করেছে? পূর্ব থানার পুলিশ আধিকারিক উনি কি কারণে এই কাজটা করেছেন? উনি একটা আইন যেটা ওনার বিরুদ্ধে বলবৎ হওয়া যায় সেটাকে উনি মানে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এর পেছনে ওনার কি স্বার্থ রয়েছে সেটা জানতে চায় রাজ্যের আপামর জনগণ। পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এ ধরনের পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন, যারা অপরাধীদেরকে পার পেয়ে দেওয়ার জন্য প্রতিনিয়ত ব্যস্ত থাকেন, তাদের বিরুদ্ধে কি আপনি ব্যবস্থা নেবেন সেটা জানতে চায় রাজ্যের আপামর জনগণ। দর্শক বন্ধুরা, আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মৃণালিনী নিয়ে নেন। নমস্কার। গাড়ি লাগাইছি, লাগাইছি
ওই আমরা আর ওই সেদিন আরেকজনের থেকে লাখ পাইছি হ্যাঁ আরেকদিন এই একটু আগে একটা দাদা শুনে বুঝলে কিছুদিন আগে বলে বলে বেজাল গেছে চুরির মাল দেয়া এদিন যদি তুই যদি রাখতি জিনিসটি তোর কিতাব লইলে তুই তোর এই দোকান করে ফুললাম তোর বের ফুললাম মিলে ইডি মনে হয় 7 গ্রাম বুঝছেন ঠিক আছে